স্রোতের পরিবারের এই দুর্দিনে পাশে দাঁড়িয়ে সার্থক এবার স্রোত যে কতটা ভাগ্যবতী সেটাই প্রমাণ করে দিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোতকে আদালতে সঙ্গ দেওয়ার জন্য সার্থক যখন তাড়াহুড়ো করে বাড়ি থেকে বের হতে নেয়, ঠিক সেই মুহূর্তে সার্থকের বাবা বলতে থাকে যে, কী ব্যাপার সার্থক, এতটা তাড়াহুড়ো করে কোথায় বেরোচ্ছ আজকে? এত সকাল সকাল তোমার ক্লাস কোথা থেকে চলে এলো বলো তো? তুমি এত সকাল সকাল কোনো ক্লাস নাও না? তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে, না বাবা, আমি একবার ভাবছি কোর্টে যাব। তুমি নিশ্চয়ই জানো না, তোমাকে আসলে জানানো হয়নি। আমি জানতাম যে তুমি টেনশন করবে, তার জন্য তোমাকে জানাইনি। তোমার শ্রুতির সাথে কথা হয়েছে? তখন সার্থকের বাবা বলতে থাকে যে, না, বিগত কয়েকদিন যাবত আমার ওর সাথে খুব একটা ভালো করে কথা হয়নি, কিন্তু আমার বেশ মনে হচ্ছে যে হয়তোবা ওর বাড়িতে কোনো রকম কোনো অশান্তি চলছে, তার জন্যই ও হয়তো আমার সাথে কোনো রকম কোনো যোগাযোগ করার চেষ্টা করতে পারছে না। কিন্তু তোর সাথে আলাপ হয়েছে নিশ্চয়ই, তোর চোখ মুখ দেখে তো তাই মনে হচ্ছে। কী রে, তুই আমাকে ওর সবটা খুলে বলতো, কী হয়েছে? ওর বাড়িতে আবার কোনো সমস্যা হয়েছে? এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে, হ্যাঁ বাবা, আসলে ওর মেজো বোন ওর ননদিনীকে পাচার করতে গিয়ে হাতে নাতে পুলিশের কাছে ধরা খেয়ে এবার পুলিশের হাতে গ্রেফতার হয়ে গিয়েছে, আর তার জন্যই আজকে ওর মেজো বোনকে কোর্টে তোলা হবে। আর তার জন্যই আমি ওর দুর্দিনে ওর পাশে থাকার জন্য সেখানে যাচ্ছি। আমি মনে করি যে আমার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যেই পড়ে ওর পাশে থাকা এই দূর সময়। এই কথা বলা মানে সার্থকের বাবা বলতে থাকে, জানিস তো সার্থক, এতদিন আমি ভেবেছিলাম যে হয়তোবা তুই একটা অপদার্থ ছেলে, তুই একদমই স্রোতের অযোগ্য, কিন্তু যত দিন গড়াচ্ছে ততই তুই আমাকে আমার ডিসিশনের উপরে গর্ব করতে বাধ্য করছিস। আর কেন জানি না আমার মনে হচ্ছে যে আমি খুব একটা খারাপ ডিসিশন নিইনি। আমি আমার মেয়েকে যে বিশ্বস্ত হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি সেটা একদম যোগ্য সিদ্ধান্ত। এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে, বাবা, তুমি শুধু সবসময় আমার উপরে নিজের আশীর্বাদে হাতটা রেখো, তাতেই আমার হবে। এছাড়া আর কোনো কিছুরই আমার প্রয়োজন নেই। আর তুমি শুধু এতটুকুই ঠাকুরের কাছে প্রার্থনা করো যে যা কিছুই হয়ে যাক না কেন, স্রোত যাতে কোনো মতে ভেঙে না পড়ে। কারণ ও যা সাহসী মেয়ে, সেটাতে আমার আর যাই হোক না কেন এতটুকু নিশ্চিন্তে আমি থাকতে পারি যে ও কোনো মতেই ভেঙে পড়বে না। কিন্তু কাল রাতে আমি ওর সাথে যেভাবে কথা বলেছি, তারপরে ও যে পরিমাণে ভেঙে পড়েছে, আপসেট হয়ে রয়েছে, তাতে আমার কেন জানি না মনে হচ্ছে যে এবার ওকে সামলানোটা বেশ মুশকিল হয়ে দাঁড়াবে আমার জন্য। তখন সার্থক ওর বাবাকে বলতে থাকে যে, বাবা, আমি এবার বেরোচ্ছি, আর বেশি দেরি করা যাবে না, তাহলে হয়তো বা কোর্টে হিয়ারিং শুরু হয়ে যেতে পারে। ওদিকে সার্থককে কোর্ট প্রাঙ্গণে উপস্থিত হওয়া দেখে রাইন মাসরুদকে বলতে থাকে যে, ও নিজের হবু বরকেও এনে ফেলেছিস, আমাদের পরিবারকে এতটা লাঞ্ছিত হতে দেখে তোর হবু বরেরও নিশ্চয়ই এই জিনিসটার মজা নেওয়ার খুব ইচ্ছে হয়েছে, তার জন্যই তুই গায়ে পড়ে ওকেও নেমন্তন্ন করেছিস, তাই তো স্রোত? না, ভালোই তো, কারণ আমার মেজো মেয়ের যদি কোনো রকম কোনো শাস্তি হয়, সেটাতে তো তোর এবং রাইয়ের এবং মিষ্টি তোদের সকলেরই ভালো লাগবে, তাই না? আসলে আমার মেয়েটার পোড়া কপাল, ও কোনোদিনও এটা বুঝতে পারেনি যে ওর ঘরের লোকই যে ওর শত্রু হয়ে দাঁড়াবে। তখন রাইয়ের বৌমনি বলতে থাকে যে, মা, আপনি ভুল ভাবছেন, আমরা কেউ কিন্তু নীলাঞ্জনার শত্রু নয়, কিন্তু নীলাঞ্জনা নিজে নিজেই আমাদের সকলকে ও শত্রু ভেবে নিয়েছে, আর ও একের পর এক অপরাধ করেই যাচ্ছে, আর আপনি বারবার করে ওর অপরাধগুলোকে প্রশ্রয় দিয়ে ওকে আরও বেশি ক্রিমিনাল হতে সহায়তা করছেন। কিন্তু আপনি হয়তো এখনও এই জিনিসটা বুঝে উঠতে পারছেন না। যখন কিনা কোর্টে প্রমাণ হয়ে যাবে যে আপনার মেয়ে দোষী আর টিআর কেস আপনার মেয়ে সরাসরি জড়িত, তখন আপনি বুঝতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।